নমস্কার, গুড আফটারনুন। আমি আমার গুরুদেব পরম ভগবান ভোলানাথের নাম স্মরণ করে আমার আজকের ব্লগটা আমি শুরু করছি। তোমরা প্রত্যেকে নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা নিয়ে বলতে শুরু করছি, যেইখানে নিজের মতন করে সৎভাবে চলার অধিকার নেই, যেইখানে নিজের ভাবনার বা ভাবনা চিন্তার কোনো মূল্য নেই, যেখানে আমি নিজের ইচ্ছের কথা বলতে পারবো না, সেটা তো এক প্রকার কারাগারই হলো, তাই না? মানে কারাগারের থেকে কোনো অংশেই কম না। তো এই বিষয়ে আজকে আমার আলোচনা। তো তার আগে আমি থ্যাংক ইউ জানিয়ে রাখি তাদেরকে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়িয়েছো, আমায় ভালোবাসা দিয়েছো, এবং যারা এখনও করে উঠতে পারোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার হাতটা শক্ত করে ধরো, কেমন? ঠিক আছে, আজকে আমি আমার যেই বক্তব্য প্রথমেই স্টার্ট করেছি সেটা নিয়ে আমি বলতে শুরু করছি, এবং কেন এইটা বললাম সেটাও আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। আমারই একজন রিলেটিভ, আমার মায়ের বাপের বাড়ির দিকে, মানে আমার মা বাড়ি থেকে একজন রিলেটিভ, আমার সে সম্পর্কে দাদাই হয়, দুঃসম্পর্কের দাদা হয়। সে ঈশ্বর মানে না। ঈশ্বর অনেকেই হয়তো মানে না, হয়তো না মানে না, অনেকেই মানে না ঈশ্বর। তারা মনে করে যে আমি যখন বিপদে পড়ব, বা আমার যখন কোনো প্রকার ধরো অর্থের অভাব হলো, বা চাকরি বা চাকরি পাচ্ছি না, তখন তো ঈশ্বর এসে আমাকে সাহায্য করবে না, এটা ওদের মানে চিন্তা ভাবনা, আমার না। ওরা ভাবে যে আমি যদি কর্ম না করি, আমি যদি বাড়িতে বসে থাকি, তাহলে কি আমার খাবার জুটবে, আমার চাকরি জুটবে, আমি কি সুস্থভাবে থাকতে পারবো? এটা এক শ্রেণীর ভাবনা চিন্তা। আমি যেমন প্রবলভাবে ঈশ্বরে বিশ্বাসী, এবং আমি মনে করি যে এই যে আমরা যে ঠাকুর ঘরে পুজো করি, যে ঠাকুর দেবতা, সে স্ত্রী হোক বা পুরুষ হোক, যেই লিঙ্গেরই ঠাকুর হোক, সেটা আমাদের কল্পনা, মানে আমরা কল্পনা করে পুজো করছি, কিন্তু অবশ্যই একটি পাওয়ার আছে, একটি এনার্জি আছে যেটা আমাদের চালনা করে, এবং ওনার কাছে যদি তুমি মন প্রাণ দিয়ে চাও, কোনো কিছু ভিক্ষে করো, তার মন গলবে, এবং চাওয়ার মতন করে নিশ্চয়ই চাইতে হবে, তাহলে নিশ্চয়ই ওনার মন গলবে এবং তোমাকে আশীর্বাদ দেবেন। এটা আমার চিন্তা ভাবনা, এবং আমার মতন অনেকেরই এটা চিন্তা ভাবনা। কিন্তু কিছু মানুষ ওই ঈশ্বরে বিশ্বাস করেন না, সেটা তাদের ব্যাপার, তাদের আমি অসম্মান করছি না, কিন্তু সাইড বাই সাইড তারাও কিন্তু যারা ঈশ্বর বিশ্বাসী তাদেরকে অসম্মান করতে পারে না। তো যেই আমার দুঃসম্পর্কে দাদার কথা আমি বলছি, সে ঈশ্বর বিশ্বাস করে না, তার নিজের ব্যাপার, কিন্তু তার এই বিশ্বাস সে অন্যের ওপর চাপায়। তার বাড়িতে তার বউ আছে, তার মা আছে, তাদেরকে পুজো করতে দেবে না। মানে তারা যদি একটা, মানে ঠাকুর ঘর তো অনেক দূরের কথা, মানে ঠাকুর ঘরে যে বসে পুজো করবে, ঠাকুরের নাম করবে, সেটা মানে ভাবনা চিন্তার বাইরে, মানে ও বাড়ির মেয়েরা সেটা ভাবতেই পারে না। তারা বাড়িতে কোনো ঠাকুরের ছবি রাখতে পারবে না, এমনকি ঈশ্বরের কোনো কথাও বলতে পারবে না। এবার ধরো অনেকে হয়তো ঈশ্বরে সেরমভাবে বিশ্বাস না করলেও কোনো ঠাকুরের ছবি বা ফটো দেখলে পরে হয়তো অজান্তেই তাদের হাত এরমভাবে প্রণাম করে বা অসম্মান করে না। উনি কিন্তু, মানে আমার এই দাদা কিন্তু অসম্মান করেন, বলবে কি করবে তোমাদের ওই দেবতা, তোমাদের ওই ঠাকুর, আমি যদি ডুবে যাই জলে, উনি কি আমাকে হাত ধরে তুলবে? এরকম নানা রকমের সে যুক্তি খাড়া করত।
এবং তার ফলে তার মা এবং বউ বিশ্বাস থাকলেও তারা কিন্তু পুজো করতে পারতো না, ভয় ভয় থাকতো। মানে কোনো ঠাকুর দেবতার কথাও তারা বলতে পারতো না। এবং তাদের যদি মনে হয়, বিশেষ করে আমার ওই দাদার যে মা, সে আমার সম্পর্কে মাসি হয়, দূর সম্পর্কে, নিজে আমার মায়ের নিজের বোন না, তো মানে নিজের দিদি না, দূর সম্পর্কে। সে নীল ষষ্ঠী করতে চায়, শিবরাত্রি করতে চায়, দুর্গাপুজোর অঞ্জলি দিতে চায়, তারপরে নানা রকমের আছে না এদেশীয়দের ষষ্ঠী পুজো আছে। যেহেতু আমার মামা বাড়ি এদেশীয়, মানে আমার মায়ের ওই দিকটা হলো এদেশীয়, মায়ের দিকটা হলো এদেশীয়, তাই জন্য নানা রকমের ষষ্ঠী হয়। উনি করতে চান, ভয় ভয় করতে পারবে না। এবং জানো, যদি সকাল থেকে তারা উপোস করে, ওরা যদি ভাবে যে ছেলেটা কাজে বেরিয়ে গেলে পরে, মানে ওদের বাড়ির ছেলে কাজে বেরিয়ে গেলে পরে, যে ঈশ্বর বিশ্বাস করে না, বেরিয়ে গেলে পরে তারা পুজোটা দিয়ে আসবে বা পুজোটা মন্দিরে গিয়ে পুজোটা দিয়ে আসবে, এটা হয়তো ওরা ভাবনা চিন্তা করতে পারে। সেটা এই আমার দাদা ভেবে হয়তো ওরা একদিন খেতে বসলো না, উপোস করবে, একসঙ্গে হয়তো চা খাবে, একসঙ্গে হয়তো ব্রেকফাস্ট করবে, খেতে বসলো না। তখন সে প্রশ্ন করবে, তোমরা কেন খেতে বসছো না? বলে পরে খাবো। হয়তো তার মা বলবো, তুই খেয়ে নে, আমার আজকে কি কিছু একটা অজুহাত তো তাদের দিতে হবে, আমার আজকে না শরীরটা ভালো না, ভাবছি আজকে একেবারে দুপুরবেলা খাবো। এবার সে তখন মিলিয়ে দেখছে সেও খাচ্ছে না, তার বউও খাচ্ছে না, তখন সে বলে এক্ষুনি খেতে বসো, উপোস করে পুজো দেওয়া কিন্তু চলবে না, তাহলে কিন্তু তোমাদের আমি বাড়ি থেকে তাড়িয়ে দেবো, আমি একাই থাকবো। এটা কোন মানে দেশের, মানে কোন দেশের চিন্তা ভাবনা আমি জানি না, তুমি বিশ্বাস না করতেই পারো, কিন্তু তোমার চিন্তা ভাবনা, তোমার ব্যাপার তুমি তো অন্য কারোর উপর চাপাতে পারো না। হ্যাঁ, আমি বিশ্বাস করি না, ঠিক আছে, কিন্তু তার জন্য তার বউ, মা, এবং মা, যেই মা তাকে গর্ভে ধারণ করে মানে জন্ম দিয়েছে, তাকেও সে তার শাসনের মধ্যে, শাসনের বেড়া জালের মধ্যে আটকাবার চেষ্টা করছে, মানে করেছে, অলরেডি করেছে এবং করেও চলেছে, যদিও তার মা এখন বেঁচে নেই। এমনকি জানো, বাড়িতে কোনো অতিথি গেল এবং আমরা অনেক সময় গিয়ে দেখেছি, তার বউ বা মা হয়তো গল্প করতে বসে নানা রকমের কথাবার্তা বলছে, এ করছে। দেখো, সব কথাবার্তাই তো তারা ঠিক বলছে, আর তার মধ্যে এই যে আমি যে তোমাদের সঙ্গে কথা বলছি, আমার কি প্রত্যেকটা কথা ঠিক, মানে ঠিক হচ্ছে, বা বলার ভঙ্গি বা যেরমভাবে বলছি সেটা হয়তো তোমাদের পছন্দ হচ্ছে না, তাই জন্যই তো তোমরা সাবস্ক্রাইব করছো না। তো সেরকম ভুল ত্রুটি তো মানুষের মধ্যে হয়েই থাকে। তখন আমরা কি করব? মানে আমি যদি কোনো ভুল করে থাকি বা আমি যদি কিছু ভুল বলে থাকি, সেটা আমাকে নিশ্চয়ই আমার বাড়ির লোক, আমার স্বামী বলো, বা যতদিন আমার মা বাবা বেঁচে ছিল, তারা নিশ্চয়ই সেটা শুধরে দেবে, অবশ্যই শুধরে দেবে, এবং ভুল কাজ করলে নিশ্চয়ই তারা শাসন করবে। কিন্তু একঘর লোকের মধ্যে বা অতিথিদের মাঝখানে কিন্তু না, তারা চলে যাওয়ার পর বা আড়ালে বলবে যে এটা তুমি ঠিক করলে না, এটা বলা তোমার ভুল হয়নি, ভুল হয়েছে। সেই দাদা সবার সামনে তার বউকে, মা থেকে বউকে, ও কিচ্ছু জানে না, এটা তুমি ঠিক কথা বললে, এটা তুমি ঠিক কথা বললে না। একবার আমার মনে আছে, আমরা গেছি কি একটা জিওগ্রাফিক্যাল ব্যাপার, মানে পাহাড়ের ব্যাপারে, আমার এখন ঠিক মনে নেই, ওটা অনেকদিন আগেকার কথা, কি পাহাড়ের কি একটা ব্যাপার, আবহাওয়া হোক বা কিছু গাছগাছালি হোক, নিয়ে না কি একটা কথাবার্তা হচ্ছে। তো তখন ওনার স্ত্রী কিছু একটা বলেছে, সেটা ঠিক না। তখন সেটা আমিও বুঝতে পেরেছি, আমার মাও বুঝতে পেরেছে, আমরা কিন্তু হেসে কথাটা সমর্থন করি। গল্পের মধ্যে, দেখো গল্পের মধ্যে তো অনেক রকমের কথাবার্তাই হয়। সে সবার সামনে বলল কি অশিক্ষিত মেয়ে দেখো, এটাও জানে না। তাহলে ভাবো সেই বউটার আমাদের সামনে কতটা অপমানিত হতে হলো, তার চোখটা ছলছল করে উঠলো। সে তার নিজের চিন্তা ভাবনা, নিজের শিক্ষা দীক্ষাকে কি বলবো, মানে উঁচুতে সবসময় ধরার চেষ্টা করতো, মানে নিজেকে জাহির করার চেষ্টা করতো। তো কত মানে এই যে তার মেয়ে, মা, বউ যারা বাড়িতে আছে, এমনকি তার ঠাকুমাও তখন বেঁচে ছিল, তারা মানে কোনো কথা বলতোই না। মানে আমরা অনেক সময় দেখেছি জানো তো, পরবর্তীকালে অনেক সময় দেখেছি যে এসে বসছে, আমাদের চা মিষ্টি বা যা যা খাবার দিচ্ছে, কিন্তু চুপ করে থাকছে। মানে আমরা কথা বলছি, গল্প করছি, সেই ফ্রিলি বা সেই
খোলাখুলি মনে আলোচনাটা কিন্তু তারা করছে না। এটা তো একদমই ঠিক কথা না, বলো? প্রথম কথা, তুমি মেয়ে মহলে বসে থাকবে কেন, যেখানে তোমার মা, বউ, ঠাকুমা বা যারা আমরা গেছি, মানে আমরা মা মেয়েরা গেছি, তারা নিজেদের মতন মেয়েলি আলোচনা করুক, তুমি সেখান থেকে উঠে যাবে। বা তোমার ওই যারা অতিথিরা গেছে তাদের মধ্যে তো পুরুষরাও আছে, তাদেরকে নিয়ে তুমি আর একটা ঘরে চলে গিয়ে তোমরা খেলাধুলো, নানা রকমের নিউজ, মানে টিভিতে যা যা দেখছো নিউজে, সেই নিয়ে আলোচনা করো, খেলাধুলো নিয়ে আলোচনা করো, ক্রিকেট নিয়ে আলোচনা করো। আলোচনা করার তো অনেক বিষয় আছে, কিন্তু না, উনি ওই গ্যাট হয়ে ওই মেয়ে মহলে বসে থাকবে এবং ক্রমাগত তার বাড়ির লোকেদের, বাড়ির লোক বলতে পুরুষদের না, কিন্তু মেয়েদের নিচে নামাবে। আমার যতদূর মনে হয় এটা একটি মানসিক বিকৃতি। মানে পুরুষত্বটাকে, মানে মেল, আমি যে মেল বা আমি যে পুরুষ, আমি একটা বিশাল ব্যাপার। এইটা আমি চাইলেই মেয়েদেরকে আমার পায়ের তলায় দাবিয়ে রাখতে পারি। এটা এই কর্তাটির, এই পুরুষটির বা আমার দাদারটির নেচার ছিল। এবং সেও লেখাপড়ায় খুব ভালো ছিল, সে প্রেসিডেন্সি কলেজে পড়েছে এবং সেটা তার খুব দম্ভ। তখন মানে এখনকার প্রেসিডেন্সির সঙ্গে আজ থেকে 50 বছর আগেকার, 50 বছর না হলো 35-40 বছর আগেকার প্রেসিডেন্সির সঙ্গে গুলিয়ে ফেলো না। তখনকার প্রেসিডেন্সি কলেজে চান্স পাওয়া মানে বিশাল ব্যাপার, এবং তখন সেখানে মানে ভালো ছেলেপুলেরাই চান্স পেত। তো সেটা তার দম্ভ ছিল। এবং যেহেতু তার বউ একটু মফস্বল থেকে এসছে, কথায় কথায় তাকে নিচু করতো, কথায় কথায় তার সমালোচনা করতো। এমনকি যেন সে কোথাও গেলে, কোনো বিয়ে বাড়ি বা নেমন্তন্ন বাড়ি বা লোকের বাড়িতে বেড়াতে গেলে, সে কি পোশাক পরবে, সে কি কাপড় পরবে, তার সঙ্গে কি গয়না পরবে, মানে সে সব কিছু বলে দেবে। মানে তাদের কোনো নিজস্বতা বলে কিছু নেই, জানো। মানে নিজের মতন, আজকে হয়তো আমার লাল রঙের কাপড় পরতে ইচ্ছে করছে না, আমার হাতে কোনো হালকা রঙের কাপড় পরতে ইচ্ছেটা তো যে যার নিজের ব্যাপার। কি খাওয়াও, তোমার পাতে 10টা পদ সাজিয়ে দেওয়া হলো, তুমি কোনটা আগে খাবে। সাধারণত আমরা খেতে বসে ডাল, তরকারি, তেতো, এইসব ব্যাপারগুলো আগে খাই, মাছটা, মাংসটা, মানে আমিষ আহারটা আমরা পরে খাই। আমি অনেককে দেখেছি তারা হয়তো মাছটা আগে খেয়ে নিল, বলে না কাটাকুটি বাঁচতে হবে, তারা আছে এটা আগে খেয়ে নিই, পরে ডাল দিয়ে সব মেখে খেয়ে নেবে। এটা কিন্তু তার নিজস্ব ব্যাপার, খাওয়া দাওয়া, চলাফেরা, সে পুজো করবে কি করবে না, সম্পূর্ণ তার নিজের ব্যাপার। তুমি কারোর ভাবনা, চিন্তা, বিশ্বাসতে হস্তক্ষেপ করতে পারো না। এটা অনধিকার চর্চা বলে আমি মনে করি। মানে এটা তো একটা, বলতে গেলে মানে একটা পানিশমেন্ট। মানে ও বাড়িতে যে বউটার বিয়ে হয়েছে, এটা একটা পানিশমেন্ট। আমার যেই মাসি, দুঃসম্পর মাসি যে এরকম ছেলের জন্ম দিয়েছে, সেটা তো একটা পানিশমেন্ট। মানে তারা যেন একটা কারাগারের মধ্যে, একটা জেলখানার মধ্যে বন্দি। কথা মেপে কথা বলা, মেপে সব প্রত্যেকটা পদক্ষেপ ফেলা, এটা কীরকম জীবন বলো তো বাবা। আমি হলে তো বাঁচতে পারতাম না, একটা দিনও বাঁচতে পারতাম না, বা আমি বোধহয় পরের দিনই ডিভোর্স করে চলে আসতাম। মানে আমি ব্লেসড, আমি মানে ঠাকুরের আশীর্বাদ, আমি এরকম পরিবারে এসে পড়িনি। তো তোমাদের কাছে আমি প্রশ্ন রাখছি, তোমাদের বাড়িতে বা তোমরাও এরকম ব্যাপারে তোমাদের কেউ দাবিয়ে রাখে কিনা তোমরা জানিও তো আমাকে কমেন্টে। এবং তোমরা প্রত্যেকটা পদক্ষেপ, কোথায় যাবে না যাবে, পুজো করবে কি করবে না, কি খাবে না খাবে, সবই কি তার মানে বাড়ির কর্তার উপর নির্ভর করে? তোমাদের বাড়িতেও কি এরকম অনুশাসন চলে? মানে যেটা অনুশাসন না বলে, মানে নিঃশ্বাসটাও মনে হয় তোমরা ঠিকভাবে নিতে পারবে না। এটা অনুশাসনের নাম করে মানসিক অত্যাচার বলে আমার মনে হয়। এবং যেই ব্যক্তি এইটা করে থাকে, তিনিও একটা মানসিক পেশেন্ট বলতে পারো, তাদের বিকৃত মস্তিষ্কের মানুষ। তো কেমন লাগলো আজকে আমার এই উপস্থাপনা, তোমরা প্লিজ জানিও। এবং আমার সহমত হলে, মানে আমার সঙ্গে তোমরা যদি সহমত হও, তবে লাইক কমেন্ট করে নিশ্চয়ই তোমাদের মতামত জানিও। কেমন? বাই বাই, ভালো থেকো।
থ্যাংক ইউ সো মাচ।